শুরু হলো সব খবর। যমুনা টেলিভিশনের নিয়মিত এই আয়োজনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি সাইফুদ্দিন রবিন। সবচেয়ে সুস্বাদু হালিম রাঁধুনি হালিম। হালিম হোক রাঁধুনি হালিম। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বাহরাইনে নিহত হয়েছেন এক বাংলাদেশি শ্রমিক, আহত হয়েছেন আরও দুজন। এই তথ্য নিশ্চিত করেছে বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ রইস হাসান সরোয়ার। জানা গেছে নিহত ব্যক্তির নাম পরিচয়। তার নাম মোহাম্মদ তারেক, বয়স 48। তার বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার আজিমপুর ইউনিয়নে। সোমবার ভোরে বাহরাইনের রাজধানী মানামার কাছেই একটি শিপইয়ার্ডে কাজ করছিলেন তিনি। সে সময় উড়ে আসে ক্ষেপণাস্ত্রের একটি ধ্বংসাবশেষ। সেটি একটি জাহাজের উপর পড়লে হতাহত হয় অনেকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টে এ হামলার কথা জানায় বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ক্ষেপণাস্ত্রের আঘাতে লাগা আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে বলেও জানানো হয়। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে হতাহতের শিকার বাংলাদেশিরা। এতে চরম নিরাপত্তাহীনতায় দিন কাটছে মধ্যপ্রাচ্যের দেশগুলোয় থাকা অর্ধ কোটির বেশি বাংলাদেশির। নিরাপত্তা নিয়ে উদ্বেগের পাশাপাশি ভবিষ্যৎ নিয়েও দুশ্চিন্তায় তারা। সরকার বলছে সেসব দেশে থাকা বাংলাদেশিদের নিরাপত্তা সর্বোচ্চ অগ্রাধিকার। পরিস্থিতির অবনতি হলে তাদের ফেরানোর প্রস্তুতিও আছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। তবে নিয়মিত পরিস্থিতি মূল্যায়ন করে করণীয় বাস্তবায়নের উপায় খোঁজার তাগিদ দিচ্ছেন বিশ্লেষকরা। ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলা, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খোমেনিকে হত্যা, কয়েকশো মানুষের অকাল মৃত্যু, সব মিলিয়ে পরিস্থিতি জটিল। এ অবস্থায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে পুরো মধ্যপ্রাচ্যে। দুবাইয়ের বিমানবন্দরে হামলার পর সোমবার সৌদি আরবের সবচেয়ে বড় তেল শোধনাগারে হামলার ঘটনায় আতঙ্ক বেড়েছে দেশগুলোতে। কেবল সৌদিতে অবস্থান প্রায় ৩০ লাখ বাংলাদেশির। এর বাইরে আরব আমিরাতে লাখ দশেক সহ সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে অন্তত ৫০ থেকে ৬০ লাখ বাংলাদেশি কর্মরত। সোমবার দুপুর পর্যন্ত প্রাণ গেছে ২ বাংলাদেশির, আহত হয়েছেন কয়েকজন। তবে সবার অবস্থান জানা সম্ভব নয়। এ পরিস্থিতিতে চরম উৎকণ্ঠায় প্রবাসীরা। সকাল ৭টা সাড়ে ৭টা বাজে একটা বোমা বিস্ফোরিত হয়েছে আমাদের ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে। তো এখানে যত ওয়ার্কার আছে, যত মানুষ আছে গ্যারেজের, সবাই আতঙ্কের মধ্যে আছি আমরা। তো ওখানে দেখতে পাচ্ছেন ওই এরিয়াতে বিস্ফোরিত। তবে আমাদের এখান থেকে প্রায় একটু দূরে। তো এখন আমরা সব কিছু বন্ধ রাখছি। বিরাট শব্দ করতেছে, আমরা আতঙ্কের জন্য রুম থেকে দৌড়ে বাইরে আসছি। পরিস্থিতি খুব ভয়াবহ দেখতেছি। একটা যুদ্ধ অবস্থা এবং অলরেডি বিভিন্ন জায়গায় অ্যাটাক হয়েছে। এরই মধ্যে ঢাকায় থাকা দেশগুলোর দূতাবাস প্রধানদের ডেকে বাংলাদেশিদের নিরাপত্তা জোরদারের তাগিদ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মধ্যপ্রাচ্যের বাংলাদেশি মিশনগুলোতে চালু হয়েছে হটলাইন। সরকারি এসব চেষ্টার পরও আতঙ্ক কাটছে না প্রবাসী বাংলাদেশিদের। ডাপা বোম আসতেছে, বোমের বিকট সাউন্ডে আমাদের মনের ভিতরে খুবই আতঙ্কে আছি আমরা। আমাদের জন্য সকলে দোয়া করবেন। সেহরি খায়ে ঘুমাইছি, হঠাৎ করে সকালে বিকট আওয়াজ, শব্দ শুনে ঘুম ভেঙে গেছে। পরে দেখলাম আকাশের দিকে ধোঁয়া, মানে মিসাইল আবারও মারছে। তো আমরা একটু আতঙ্কের ভিতরেই, কারণ কিছুক্ষণ পর পরে এরকম বিকট শব্দ আসতেছে। এমন অবস্থায় প্রবাসীদের সর্বোচ্চ সতর্ক থেকে কমিউনিটি ও দূতাবাসের সাথে নিয়মিত যোগাযোগ রাখার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। ওনারা কিন্তু ইরানের মিসাইলের এবং ড্রোনের রেঞ্জের আওতায় আছে, সুতরাং একটা নিরাপত্তা ইস্যু এখানে আছে। যারা ওখানে ইন্ডাস্ট্রিতে কাজ করছেন, সেই সকল ইন্ডাস্ট্রি আবার ইরানের টার্গেট হতে পারে। সো সেটা একটা ভালনারেবিলিটি আছে অন সিকিউরিটি সাইড। এবং যে আক্রমণগুলো করছে তার যে ডেব্রিজ এবং সেকেন্ডারি এক্সপ্লোশন বলে, সেটার থেকেও অনেক শ্রমিক বা আমাদের প্রবাসী ভাইয়েরা এফেক্ট হতে পারে। বিভিন্ন দেশে এফেক্টেড দেশগুলোতে দ্যাট দ্য গভর্নমেন্ট is supportive of their welfare, and it will do anything to protect their security, welfare and well-being. If we see that it is going to a positive and any deepening crisis, that we can bring and evacuate our citizens quickly. পাশাপাশি পরিস্থিতি নিয়মিত পর্যালোচনা করে করণীয় ঠিক ও তা বাস্তবায়নে প্রয়োজনীয় প্রস্তুতি রাখতেও পরামর্শ দেওয়া হয়েছে সরকারকে। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা।
দাঁত ভাঙা জবাব দিতে ইরানের অপারেশন ফতে খাইবার চলমান। সোমবার কুয়েতের আকাশে মিসাইল ছুড়ে একটি মার্কিন F-15 ফাইটার জেট ধ্বংস করেছে তারা। তেল আবিব, হাইফা সহ ইসরায়েলের বিভিন্ন এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় তেহরান। পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন ঘাঁটি লক্ষ্য করে চলছে হামলা। কুয়েতের আকাশসীমা পার করছিল মার্কিন F-15 ফাইটার জেটটি। হঠাৎ একটি ইরানি মিসাইল আঘাত হানে যুদ্ধ বিমানটিতে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম সহ আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যম প্রচার করে ভিডিও। বিস্ফোরণের পর এক পর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে আছড়ে পড়ে যুদ্ধ বিমানটি। এর আগে প্যারাসুট নিয়ে ফাইটার জেট থেকে বেরিয়ে যেতে সক্ষম হন এর পাইলট। যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার পাল্টা জবাব দিতে চলছে ইরানের অপারেশন ফতে খাইবার। তেল আবিব সহ ইসরায়েলের কৌশলগত বিভিন্ন এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইরান। এখন পর্যন্ত ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে 200-র বেশি মিসাইল ছুড়েছে ইরানি বাহিনী। হাইফা, জেরুজালেম সহ বিভিন্ন এলাকায় দেখা মিলছে এমন ধ্বংসযজ্ঞের। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে ক্ষয়ক্ষতি আর প্রাণহানির তথ্য গোপনের চেষ্টা করছে নেতানিয়াহু প্রশাসন। তবে ইরান এখন পর্যন্ত সবচেয়ে বেশিবার হামলা চালিয়েছে সংযুক্ত আরব আমিরাতে। দেশটি প্রায় 150 মিসাইল আর 200 ড্রোন হামলা চালিয়েছে। মধ্যপ্রাচ্যে ইসরায়েলের অন্যতম ঘনিষ্ঠ মিত্র সবার আগে ইব্রাহিম অ্যাকর্ড স্বাক্ষর করে। অন্যদিকে UAEর আল ধাফরা এয়ারবেজে রয়েছে মার্কিন F-35 যুদ্ধবিমান, যা ইরানের বিরুদ্ধে হামলায় ব্যবহার হয়েছে। ইরানের প্রথম 2 দিনের হামলার লক্ষ্যবস্তু ছিল মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা রাডার সিস্টেমের মতো মার্কিন সার্ভেইলেন্স ইকুইপমেন্ট, যেগুলোকে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের জন্য আর্লি ওয়ার্নিং সিস্টেম বলা হয়ে থাকে। এই সতর্কতা ব্যবস্থা ধ্বংস করতে পারলে লক্ষ্যবস্তুতে আঘাতের পরিধি বেড়ে যাবে ইরানের। বাহরাইনকে বলা হয় মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক শক্তির কেন্দ্র। সেখানে থাকা মার্কিন নেভাল বেজ এবং অন্যতম শক্তিশালী রাডার সিস্টেম ধ্বংস করেছে ইরান। এরই মধ্যে দেশটিকে লক্ষ্য করে 60টি মিসাইল আর 34টি ড্রোন ছুড়েছে IRGC। যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার জবাবে ইরান তার পাল্টা আক্রমণ শুধু অব্যাহত রাখেনি, বরং আরও জোরদার করেছে। সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনির মৃত্যুর পর পরিবর্তন আনা হয়েছে যুদ্ধের কৌশলে। যুদ্ধের নেতৃত্বে আনা হয়েছে বিকেন্দ্রীকরণ, অর্থাৎ একটি নির্দিষ্ট কমান্ড সেন্টারের পরিবর্তে বহুমুখী নেতৃত্বে চলছে হামলা, যাতে একটি অংশ ক্ষতিগ্রস্ত হলেও বাকিরা চালিয়ে নিয়ে যেতে পারে লড়াই। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। এবার সৌদি আরবের রাষ্ট্রীয় জ্বালানি সংস্থা আরামকোয়ে ভয়াবহ হামলা চালিয়েছে ইরান। সোমবার আরামকোর সবচেয়ে বড় জ্বালানি পরিশোধন কেন্দ্র রাস তানুরায় এই হামলা চালায় ইরান। ড্রোন ও মিসাইল হামলার পর আগুন ধরে যায় পরিশোধন কেন্দ্রটির বিভিন্ন স্থানে। দ্রুতই ছড়িয়ে পড়ে আগুন। TRT সহ আন্তর্জাতিক বেশ কয়েকটি গণমাধ্যমে হামলার ভিডিও প্রকাশ করা হয়। বিশ্বের বৃহত্তম জ্বালানি শোধনাগারগুলোর মধ্যে অন্যতম রাস তানুরা। দৈনিক 65 লাখ ব্যারেল তেল উৎপাদিত হয় এই শোধনাগারে। বিশ্বের মোট জ্বালানির 7% সরবরাহ করা হয় এই শোধনাগার থেকে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলার শিকার হয়েছে ইরানের নাতানজ পরমাণু কেন্দ্র। এই তথ্য নিশ্চিত করেছে আণবিক শক্তি সংস্থা IAEA। সোমবার সংস্থাটি ইরানের রাষ্ট্রদূত রেজা নাজাফি জানান, নাতানজ ছিল যৌথ হামলার অন্যতম টার্গেট, আর এই আক্রমণের ফলে ক্ষয়ক্ষতির শিকার হয়েছে স্থাপনাটি। নাজাফি জানায়, হামলার শিকার হয়েছে নাতানজের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র, যেখানে অবস্থান ইরানের পারমাণবিক কর্মসূচির সবচেয়ে গুরুত্বপূর্ণ ইউনিটগুলোর একটির। চলমান অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন IAEA মহাপরিচালক রাফায়েল মারিয়ানো। তিনি বলেন, পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। অবস্থার অবনতি হলে খালি করে ফেলতে হতে পারে বিশাল এলাকা। জুলাই যোদ্ধা ও শহীদ জুলাই পরিবারগুলোর আর্থিক ও পুনর্বাসন করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে বৈঠকের পর সাংবাদিকদের এই কথা বলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ। তিনি জানান, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের মাধ্যমে ভুয়া মুক্তিযোদ্ধাদের শনাক্ত করে পর্যায়ক্রমে তাদের নাম বাতিল করা হবে। সেই সাথে আর্থিক সুবিধাও ফিরিয়ে আনা হবে। ইতিমধ্যে 300 জন ভুয়া মুক্তিযোদ্ধা চিহ্নিত করা হয়েছে বলে জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। জুলাইতে যারা এই সংগ্রামে আহত শহীদ হয়েছে তাদের পরিবারকে লুক আফটার করার জন্যে একটা অধিদপ্তর করা হয়েছে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের অধীনে, যেটা হলো জুলাই গণ অভ্যুত্থান পরিদপ্তর। এর মাধ্যমে আমরা সিস্টেমেটিক্যালি জুলাইতে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে কল্যাণ এবং পুনর্বাসনের জন্য কয়েকটা স্কিম আমরা নিয়েছি।
থেকে সংসদের ডেপুটি স্পিকার মনোনীত করার জন্য মৌখিকভাবে প্রস্তাব দিয়েছে সরকার। দুপুরে সচিবালয়ের প্রধানমন্ত্রীর সাথে বৈঠক শেষে এই তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বলেন, বিরোধী পক্ষের আপত্তি সত্ত্বেও সাংবিধানিক রীতি অনুযায়ী সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি। সংবিধান সংস্কার পরিষদ বিতর্কে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংবিধানে নেই এমন কিছু করবে না সরকার। জুলাই সনদ বাস্তবায়নকে কেন্দ্র করে অনুষ্ঠিত গণভোটে বিপুল ব্যবধানে ভোট জয় হওয়ায় দেশের রাজনৈতিক ও সাংবিধানিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তনের পথ খুলেছে। এবার সেই পরিবর্তন অংশ হিসেবে সংসদের ডেপুটি স্পিকার হতে যাচ্ছেন বিরোধী দল থেকে। সংবিধান সংস্কার পরিষদ নিয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সংবিধানে সংশোধনী এনে সংবিধান সংস্কার পরিষদ আনা যেতে পারে, তার আগে সংবিধানে নেই এমন কিছু বাস্তবায়ন করা সম্ভব নয়। সংবিধান সংস্কার পরিষদ নামে কিছু না থাকায় যারা তাদের সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিয়েছে সেটা তাদের নিজস্ব ব্যাপার। অসাংবিধানিক কোনো কিছু আমরা জাতীয় সংসদে উত্থাপন করতে পারি না। আমরা বলেছি যদি গণভোটের রায় অনুসারে সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হয় সেটা জাতীয় সংসদে আলাপ আলোচনার মাধ্যমে এবং গণভোটের রায় কার্যকর করার মাধ্যমে করতে হবে এবং সেই ক্ষেত্রে সংবিধানের সংশোধনী আনতে হবে। কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও কুয়েত ছাড়া মধ্যপ্রাচ্যের বাকি রুটগুলোই ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বিমান চলাচল। গত দুদিনে বাতিল হওয়া কয়েকটি ফ্লাইট পুনঃশিডিউল করা হয়েছে, তাতে কিছুটা হলেও স্বস্তি ফিরছে যাত্রী ও তাদের পরিবারে। তবে এখন পর্যন্ত মধ্যপ্রাচ্যের বিভিন্ন রুটে 102টি ফ্লাইট বাতিলের কথা জানিয়েছে কর্তৃপক্ষ। বাতিল হওয়া সেসব ফ্লাইটের যাত্রীরা চরম ভোগান্তিতে। 2 দিনের টানা অনিশ্চয়তার পর অবশেষে মধ্যপ্রাচ্যের যাত্রীদের নিয়ে ছেড়ে গেছে কয়েকটি ফ্লাইট। আরও কিছু দেশের ফ্লাইট রিশিডিউল করা হয়েছে। সোমবার সকালের শাহজালাল বিমানবন্দর থেকে ওমান ও সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যে ছেড়ে যায় বিমান বাংলাদেশ, ইউএস বাংলা এবং সৌদি এয়ারলাইন্সের ফ্লাইট। তবে সোমবার দুপুর পর্যন্ত বাতিলের তালিকায় 28টি উড়োযান। বাতিল হওয়া ফ্লাইটগুলো কখন নাগাদ চালু হতে পারে সে তথ্যের আশায় যাত্রীরা। ফ্লাইটের কথা গতকালকে জানানো দেওয়া হয়েছে যে 2 তারিখ দুপুর 1টা বাজে ফ্লাইট। এখন এখানে আসছি কিন্তু ফ্লাইটের ব্যাপারে কোনো তথ্য এখানে পাওয়া যাচ্ছে না। যেহেতু আমাদের ফ্লাইট ক্যান্সেল হয়েছে, ছুটি শেষ, তো নির্দিষ্ট সময়ের ভিতরে না যেতে পারলে আমরা যাইতে পারবো না। কাতার এয়ারলাইন্স বাতিল, তার বললে হয়তো আমরা ভোগান্তি না করে চলে যেতাম, যে টাইম দিলে যে আপনারা আসছেন না, কাল আসেন কি আর 2 দিন পর আসেন আমরা জানাবো, তা বলতেছে না। এই অফিসেতে কথা বললা এরা কি সিদ্ধান্ত দেয় ওই সিদ্ধান্ত মেনে চলে যাবো বাড়িতে। 3 দিনে 102টি ফ্লাইট বাতিলের তথ্য জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। এর মধ্যে কয়েকটি ফ্লাইট রিশিডিউল করা হয়েছে। আমাদেরকে ইনফর্ম করছে যে আজকে একটাই ফ্লাইট। আমাদের এই ফ্লাইট ছিল 1টা 15 মিনিটে, 1 তারিখ রাতে 1টা 15 মিনিটে। অন্য কোনো নির্দিষ্ট নেই, আপনারা চোখ কান খোলা দেখেন, এর দেখি এর খবর শুনেন, খবর শোনার পরে এটা নির্দিষ্ট আপনি পাইবেন। আল্লাহ পাক কবুল করেছে, তো যাচ্ছি একটা বিষয়ে আমাদের ফ্লাইট। সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন ও কুয়েতে এখনও আকাশপথে যোগাযোগ বন্ধ। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। আরও 4 আসনে বিএনপি প্রার্থীদের কারচুপির অভিযোগের পর ব্যালট রেজাল্ট শিট হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। 4 আসনের প্রার্থীদের আবেদনের প্রেক্ষিতে হাইকোর্টের নির্বাচনী বেঞ্চ আজ এ আদেশ দেন। অভিযোগকারী বিএনপির প্রার্থীরা হলেন কুড়িগ্রাম 2 আসনের সোহেল হোসেন কায়কোবাদ, রংপুর 6 আসনের সাইফুল ইসলাম, রংপুর 4 আসনের ইমদাদুল হক ভরসা ও রাজশাহী 1 আসনের মোহাম্মদ শরীফুদ্দিন। এর আগে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের 49 ধারা অনুযায়ী নির্বাচনী অনিয়মের বিরুদ্ধে করা নির্বাচনী আবেদন শুনানির জন্য হাইকোর্ট বিভাগে নির্বাচনী ট্রাইব্যুনাল গঠন করা হয়। বিচারপতি মোহাম্মদ জাকির হোসেনের নেতৃত্বে একক বেঞ্চ এসব আবেদনের শুনানি চলে। এ নিয়ে কারচুপির অভিযোগ এনে বিএনপির পক্ষ থেকে 7টি ও জামায়াতের পক্ষ থেকে 3 আসনের ব্যালটের রেজাল্ট শিট হেফাজতে নেওয়ার নির্দেশ দিলেন হাইকোর্টের নির্বাচনী ট্রাইব্যুনাল। সরকারের বয়স মাত্র 14 দিন। এই অল্প সময়েই সরকার জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছে বলে জানিয়েছেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের সংগঠন বিএসআরএফ এর মতবিনিময় সভায় মন্ত্রী বলেন, পাইলট প্রকল্প হিসেবে ফ্যামিলি কার্ড ইস্যুর প্রক্রিয়া শুরু হয়েছে। এর মধ্যেই সুদসহ কৃষি ঋণ মওকুফ করা হয়েছে। অল্প কিছুদিনের মধ্যে চালু হবে কৃষক কার্ড। এছাড়া ইমাম খতিবরাও ঈদের আগে ভাতা পাবেন। সম্প্রচার নীতিমালা সহ সাংবাদিকদের সুযোগ সুবিধা নিশ্চিতে তথ্য মন্ত্রণালয় কাজ করবে বলে জানান মন্ত্রী।
এন্ট্রির বিষয়টাতে আমরা মিডিয়া হাউসকে টার্গেট করে এক বা একাধিক কার্ডের মাধ্যমে এটা সমাধান করার চেষ্টা করব। ফ্যামিলি কার্ড প্রতিশ্রুতি দিয়েছিলাম, আমরা সেটার কাজ শুরু করেছি। কৃষক কার্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমাদের মন্ত্রিসভার বৈঠকে এবং সেটার কাজও শুরু হয়েছে। দেশের সমস্ত ইমাম, মুয়াজ্জিন এবং খাদেম সাহেবদেরকে আমরা ডাটাবেজের অধীনে আনব এবং তাদেরকেও আমরা একটা সম্মানী ভাতার অধীনে সংযুক্ত করব। প্রধানমন্ত্রী তারেক রহমানের স্পিচ রাইটার হিসেবে নিয়োগ পেয়েছেন বার্তা সংস্থা ইউএনবি সম্পাদক SAM মাহফুজুর রহমান। এছাড়া সাংবাদিক হাসান শিপলু, জাহিদুল ইসলাম রনি ও সুজাউদ্দৌলাকে ডেপুটি প্রেস সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই বিষয়ে আলাদা প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, SAM মাহফুজুর রহমানকে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সাথে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ হতে প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার গ্রেড 1 পদে যোগদানের তারিখ হতে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো। একই শর্তে সাংবাদিক জুলফিকার হাসান শিপলু, জাহিদুল ইসলাম রনি ও সুজাউদ্দৌলা সুজনকে ডেপুটি প্রেস সচিব হিসেবে গ্রেড 4 পদে নিয়োগ দেওয়া হয়। তৃণমূল পর্যায়ে চিকিৎসা সেবার মান দেখতে চট্টগ্রামের পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন সংসদ সদস্য এনামুল হক। এ সময় তিনি হাসপাতালে চিকিৎসক, নার্স ও রোগীদের সাথে কথা বলে চিকিৎসার খোঁজ খবর নেন। বলেন, স্বাস্থ্যসেবায় কোনো ধরনের ত্রুটি রাখা যাবে না। বর্তমানে 50 শয্যার পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ বিবেচনায় শয্যা সংখ্যা বৃদ্ধির পরিকল্পনা সংসদে তুলে ধরবেন বলে জানান এই সংসদ সদস্য। জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ফারুকের পরিবারের মাঝে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ঈদ উপহার পৌঁছে দিয়েছেন চট্টগ্রাম 10 আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান। রোববার রাতে নগরীর লালখান বাজারে শহীদ ফারুকের বাসায় গিয়ে তার পরিবারের সদস্যদের হাতে এইসব ঈদ উপহার তুলে দেন তিনি। এ সময় তিনি শহীদ ফারুকের 2 সন্তানের শিক্ষার সকল দায়িত্বভার গ্রহণের আশ্বাস দেন এবং আর্থিক সহায়তা প্রদান করেন। এর আগে বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ আল নোমানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর ডবলমুরিং থানার হাজিপাড়ায় 600 হতদরিদ্র সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন সাঈদ আল নোমান। ঈদ উপলক্ষে আনন্দ ভাগাভাগির ধুম পড়ে যায়। কেউ প্রিয়জনকে উপহার নিয়ে আনন্দ ভাগ করে নেয়। স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্ন নিয়ে এর আয়োজনটা একটু ব্যতিক্রম। যাদের পা নেই তাদের কৃত্রিম পা সংযোজন করে দেয় সংগঠনটি। এবছর 20 জন সহ গত 7 বছরে 173 জনের নিজের পায়ে হাঁটার স্বপ্ন পূরণ করেছে তারা। এক যুগ আগে মোটরসাইকেল দুর্ঘটনায় পা হারান রাজু। কাজ করতেন একটি লেদার ফ্যাক্টরিতে। স্ত্রী সন্তান নিয়ে পড়েন অনিশ্চিত জীবনের গহ্বরে। ভাবেননি নিজের পায়ে ভর দিয়ে আবার দাঁড়াতে পারবেন। সেই স্বপ্ন সত্যি হলো অবশেষে। আবার একটা নতুন পা পেলাম, জীবনটাকে আবার নতুন করে সামনে আগায় নিতে পারবো, এটা একটা নতুন আশা জাগে মনে। জন্ম থেকেই রিয়াদ জানেন না মানুষের 2 পায়ে চলার অনুভূতি কেমন। সেই অতৃপ্তি মিটেছে হৃদয়বানদের কল্যাণে। স্নাতকে পড়ুয়া এই যুবক স্বপ্ন দেখছেন নতুন আগামীর। হাঁটতে পারতাম না, এখন নতুনভাবে হাঁটতেছি, স্কুলে যাইতে পারতেছি, বাজারে যাইতে পারতেছি, বন্ধু বান্ধবের সাথে খেলাধুলা করতে পারতেছি। ওই হিসেবে আমার খুশিটা বেড়ে গেল, দ্বিগুণ হয়ে গেল। আমি 10 জনের সাথে চলতে পারতেছি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন তারা। কেউ কাউকে চেনেন না, তবুও এক অদ্ভুত বন্ধনে মিলিত সবাই। আশা নতুন জীবন আর কর্মসংস্থানের। বোঝা হয়ে থাকতে চান না কেউ। আমরা ব্যানে ছিলাম, মনে এসে বাড়ি মারছে। মেন রকটা ছিঁড়ে গেছিল, পছন্দ হয়ে গেছে, তারপরে পা কাইটা ফেলেছে। জাহাজে সাপ খায় পাও সমান মাঝখানে পরে পাও হালে দিতে হয়েছে। আমি তো এখন বেকার বা পাটা পাইছি, এখন তো আমার কর্ম করে খেতে হবে। তো কর্মসংস্থানের জন্য যদি আমাকে কেউ সহযোগিতা করে, কৃষিকাজ করতে হবে। এখন এটা করতে পারেন না, একটাই করতে হবে। এখন আগে থেকে একটু ভালো লাগতেছে, যেখানে সবার মতন তো আর হাঁটতে পারবো না, কিছুটা হইলেও হাঁটতে পারবো, এইটুকুই। চলাফেরা একটু করতে একটু ভালোই লাগতেছে। গত 7 বছরে বিভিন্ন দুর্ঘটনায় পা হারিয়েছেন এমন 173 জনের কৃত্রিম পা সংযোজন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্ন নিয়ে। মানুষের পাশে দাঁড়ানোর অভিপ্রায়ই তাদের প্রেরণা। তারা এই যে পা নিয়ে তারা বাড়িতে যাবে, এই ঈদের চেয়েও তার আনন্দের ঈদ আর হবে না। তো আসলে বিভিন্ন দিক মানুষের খুশির কথা বা মানুষের কল্যাণের কথা চিন্তা করে আমরা কাজগুলো করি। একজন মানুষের পক্ষে তো আসলে সবার কাছে গিয়ে সহযোগিতা করাটা কঠিন। তা আমরা যারা কাজ করি আমাদের পাশে আমাদের কাজগুলোকে ইন্সপায়ারেশন করলে কিন্তু এই সমাজের এই মানুষগুলো সহযোগিতা পাবে, উঠে আসবে। অনাবিল এই হাসি বলে দেয় নতুন সম্ভাবনার কথা।
সেই সম্ভাবনাকে সঙ্গী করে জীবনের জয়গান লিখতে চান স্বপ্নবাজ মানুষগুলো। তানভীর সিদ্দিক, টিপু, যমুনা নিউজ, ঢাকা। অভিযানের সময় রাজধানীর সায়দাবাদে খিলগাঁও জোনের মাদকদ্রব্য অধিদপ্তর ইন্সপেক্টর সিদ্দিকুর রহমান গুলিবিদ্ধ হয়েছেন। দুপুর 12টার দিকে রাজধানীর সায়দাবাদ রেল ক্রসিংয়ের পাশে অজ্ঞাত মাদক কারবারিরা তার বাম পায়ে গুলি করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। বর্তমানে তিনি হাসপাতালের জরুরি বিভাগের 4 নং ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। জড়িয়ে ধরতে গেলে সে তার পকেট থেকে পিস্তল বের করে তাকে পরপর 4 রাউন্ড গুলি করে ইন্সপেক্টর সিদ্দিকুর রহমানকে, এবং গুলি পায়ের, তার বাম পায়ের এক পাশে লেগে, ভিতরের সাইড থেকে লেগে পরের সাইড থেকে বের হয়ে যায়। এখন তার অবস্থা স্টেবল আছে। টি-20 বিশ্বকাপের খবর। বিশ্বকাপের মঞ্চে এবার লড়াই শেষ 4-এর। রোমাঞ্চকর সুপার 8 শেষে চূড়ান্ত হয়েছে সেমিফাইনাল লাইন আপ। প্রথম সেমিতে মুখোমুখি দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড, দ্বিতীয় সেমিতে লড়বে ভারত ও ইংল্যান্ড। আগামী 4 মার্চ কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেনে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। দু দলের সামনেই সুযোগ প্রথমবারের মতো শ্রেষ্ঠত্বের মুকুট জয়ের। পরদিন 5 মার্চ মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালে লড়বে বর্তমান চ্যাম্পিয়ন ভারত ও দুবারের শিরোপাজয়ী ইংল্যান্ড। গতকাল উইন্ডিজকে হারিয়ে শেষ 4-এ জায়গা নিশ্চিত করে টিম ইন্ডিয়া। দুটো ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30টায়। সিডনির আকাশে আজ রোমাঞ্চের হাতছানি। এশিয়ান কাপের মঞ্চে চীনের মতো 9বারের চ্যাম্পিয়নদের মুখোমুখি বাংলাদেশ। প্রস্তুতি ম্যাচে থাইল্যান্ডের কাছে হারলেও পিছু হটতে নারাজ লাল সবুজ বাহিনী। কোচ পিটার বাটলারের সাহসী মন্ত্র আর সিডনিতে হাজির হওয়া বাফুফের সভাপতি তাবিদ আউয়ালের অনুপ্রেরণায় বুক চিতিয়ে লড়তে প্রস্তুত বাটলারের শিষ্যরা। মঙ্গলবার বাংলাদেশ সময় দুপুর 2টায় মাঠে গড়াবে ম্যাচটি। সিডনির আকাশে অন্যরকম এক রোমাঞ্চ। এশিয়া কাপের মঞ্চে বাংলাদেশের এক ঐতিহাসিক পদযাত্রা। প্রতিপক্ষ টুর্নামেন্টের 9বারের চ্যাম্পিয়ন চীন। একদিকে এশিয়ার পরাশক্তি, অন্যদিকে বাংলার অদম্য বাঘিনীরা, যারা প্রথমবারের মতো নাম লিখিয়েছে এশিয়ার সবচেয়ে বড় মঞ্চে। চিরচেনা সেই কড়া হেডমাস্টার বাটলারকে আজ চেনাই দেয়। বাফুফের ওপর হাজারো অভিযোগ ভুলে সিডনির রোদমাখা সকালে বাটলার আজ নির্ভার। তবে ছাড়লেন না রসিকতা করতে। বাটলারের মন্ত্র হলো বলের গতি। চীন যতই শক্তিশালী হোক, রক্ষণাত্মক খোলসে বন্দী থাকতে রাজি নয় বাংলাদেশ। কোচ চান মেয়েরা খেলুক বুক চিতিয়ে, নির্ভয়ে। আমরা গুলিস্তানে ক্যাম্প করে এসেছি, এখন করছি অস্ট্রেলিয়ায়। বাস্তবতা বোঝার জন্য বলছি, যাতে কোনো উচ্চাকাঙ্ক্ষা না করা হয়। তবে সামর্থ্যের সেরাটা দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি। আমি বাস্তববাদী। প্রস্তুতি সবকিছু। যদি ভালোভাবে প্রস্তুতি না নেওয়া যায়, ফলাফলের আশা না করাই ভালো। তবে আমরা অস্ট্রেলিয়ায় এসে যা করেছি তা যথেষ্ট। প্রস্তুতি ম্যাচে হাইলাইন ডিফেন্সে থাইল্যান্ডের বিপক্ষে হজম করতে হয় 5 গোল। তবুও পিছু হটতে নারাজ অধিনায়ক আফিদা খন্দকার। রণকৌশল সেই একই, বিপজ্জনক হাইলাইন ডিফেন্স। তবে পুরোটাই নির্ভর করছে কোচের সিদ্ধান্তের উপর। আমরা প্রথমবারের মতো এশিয়া কাপে কোয়ালিফাই করেছি, তো আমাদের চেষ্টা থাকবে অবশ্যই আমরা ভালো কিছু করব। আর আমাদের প্রতিপক্ষ হচ্ছে চায়না, নর্থ কোরিয়া, উজবেকিস্তান, তারা অনেক শক্তিশালী টিম। আমরা ওদের সাথে যেভাবে খেলবো, কোচ আমাদেরকে ওভাবেই খেলতে বলবে। তো আমরা চেষ্টা করবো যেন ভালো কিছু করতে পারি। এদিকে মেয়েদের মনোবল বাড়াতে সিডনিতে হাজির বাফুফে সভাপতি তাবিদ আউয়াল। টিম হোটেলে গিয়ে সাহস জুগিয়েছেন পুরো দলকে। রিয়ান রাফতি, যমুনা স্পোর্টস। এই ছিল সব খবরের আজকের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে।